সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন গল্পের চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি আজ। আশা করি গল্পটি আপনাদের সকলের খুব ভালো লাগছে। একটু পরেই এই হ্যাটটা গান গাইতে শুরু করলো। ছাত্রদের মাঝখানে এখানে সেখানে ভূতেরা ঘোরাঘুরি করছিল। তুমি তোমার টুপিকে কালো রাখতে পারো, তোমার উঁচু হ্যাট মসৃণ ও লম্বা, কিন্তু আমার জন্য আছে হগওয়ার্টসের শর্টিং হ্যাট, এবং আমি সবাইকে তা পরাতে পারি। তোমার মাথায় কিছুই নেই গোপন, শর্টিং হ্যাট দেখতে পায় না এমন কিছু। অতএব আমাকে পরীক্ষা করো, বলে দেব কোথায় তুমি যেতে চাও। হতে পারো তুমি গ্রিফিন্ডারের বাসিন্দা, যেখানে হৃদয়ে বাস করে সাহস। তাদের সাহস, স্নায়ু ও মর্যাদা গ্রিফিন্ডারদের করে তোলে মহিয়ান। হতে পারো তুমি হাফলপাফের বাসিন্দা, যেখানে তারা ন্যায়বান ও অনুগত, আর ধৈর্যশীল হাফলপাফেরা হচ্ছে সৎ এবং পরিশ্রমে অকাতর। অথবা বিজ্ঞ পুরনো র্যাভেনক্লর বাসিন্দা, যদি থেকে থাকে তোমার মন তৈরি, যেখানে ধীমান ও শিক্ষিতেরা সহযাত্রী খুঁজে পাবে। কিংবা হতে পারো বাসিন্দা স্লিদারিনের, যেখানে খুঁজে পাবে তুমি প্রকৃত বন্ধুকে। ধূর্ত লোকেরা উদ্দেশ্য হাসিল করতে বেছে নেয় যে কোনো উপায়। অতএব আমাকে ভয় পেও না, করো না হইচই। আমার কেউ না থাকলে তুমিও রয়েছ, ঠিক নিরাপদ হাতে, যে কারণে আমি থিঙ্কিং ক্যাপ। হ্যাটের গান শুনে হলভর্তি সবাই আনন্দে করতালি ও শীষ দিয়ে উঠল। হ্যাট সবাইকে অভিবাদন জানিয়ে চুপ হয়ে গেল। এই হ্যাট নিয়ে কি আমাদেরও পরীক্ষা দিতে হবে? রন হ্যারিকে জিজ্ঞেস করল। হ্যারি খুব নিষ্প্রিয়ভাবে মুচকি হেসে বলল, জাদু শেখার চেয়ে হ্যাট নিয়ে নাড়াচাড়া করাও অনেক ভালো। হ্যাটটাকে দেখে হ্যারি বুঝতে পারল যে সেটা অনেক গুরুত্বপূর্ণ। তাই হ্যারি হ্যাটটার কাছে যেতে সাহস পেল না। একবার অধ্যাপক ম্যাকগনাগল পার্চমেন্টের একটা ভাঁজ করা কাগজ নিয়ে তাদের সামনে এগিয়ে এলো। ম্যাকগনাগল বলল, আমি যখন তোমাদের রোল নম্বর কল করব, তখন তোমরা এই হ্যাটটা পরে টুলের উপরে বসবে। গোলাপি বর্ণের ও বাদামি চুলের একটা মেয়ে হ্যাট পরল। পরার সাথে সাথে হ্যাটটা চিৎকার করে উঠল, হাফেলপাফ! ডান দিকের টেবিলে সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল। হানা হাফেলপাফের টেবিলে গিয়ে বসল। হ্যারি দেখল আগে দেখা সেই ভূতটাও আনন্দ প্রকাশ করছে। এরপর ডাকা হলো, বোনাস সুজান! হাফেলপাফ! আবার হ্যাটটা চিৎকার করে উঠল। সুজান হ্যানার পাশে গিয়ে বসল। বুট টেরি! এবার হ্যাটটা চিৎকার করে উঠল, র্যাভেনক্ল! বাঁ দিকের দ্বিতীয় টেবিলের সবাই করতালি দিল। টেরি র্যাভেনক্লর জন্য নির্দিষ্ট টেবিলে বসল। ম্যান্ডি ও ব্রকলহার্স্ট র্যাভেনক্ল হাউসে গেল, তবে ল্যাভেন্ডার ব্রাউন গেল গ্রিফিন্ডার হাউসে। বাঁ দিকে দূরের টেবিলটা যেন আনন্দে বিস্ফোরিত হলো। হ্যারি দেখতে পাচ্ছিল রনের দুই যমজ ভাই বিদ্রূপ করে শব্দ করছে। মিলিসেন্ট ব্যালস্ট্রোড স্লিদারিন হাউসের সদস্য হয়ে গেল। হ্যারি ভাবছিল তার ভাগ্যে স্লিদারিন হাউস পড়বে। হ্যারির মনে হলো ওদের বিষণ্ণ দেখাচ্ছে। তার কল্পনাও হতে পারে। হ্যারির এখন নিজেকে অসুস্থ বোধ হতে শুরু করলো। মনে হলো তার স্কুলে খেলার জন্য যখন কোনো দলে তাকে বেছে নেওয়া হতো, সবসময় তাকে সবার শেষে বেছে নেওয়া হতো। সে যে খারাপ খেলতো সে কারণে নয়। তারা বরং ডাডলিকে বোঝাতে চাইতো না যে তারা হ্যারিকে পছন্দ করে। ফিঞ্চ, ফ্লেচলি, জাস্টিন, তার ভাগ্যে পড়ল হাফেলপাফ। হ্যারি লক্ষ্য করল কারো কারো নাম ডাকতে হ্যাটটার তেমন কোনো সময়ই লাগছে না, অথচ কারো কারোর জন্য অনেক সময় নিচ্ছে। হ্যারির পাশে দাঁড়ানো বেলে চুলের ছেলেটি সিমাস ফিনিগান টুলের ওপর বসল। এবার হ্যাটটি ঘোষণা দিল, গ্রিফিন্ডার! গ্রেঞ্জার, হারমিয়ন! হারমিয়ন দৌড়ে গিয়ে টুলে বসল, মাথায় হ্যাট লাগালো। এবার আওয়াজ এলো, গ্রিফিন্ডার! হ্যারির মনে একটা দুর্ভাবনার উদয় হলো। আসলে যখন কেউ খুব নার্ভাস থাকে তখন তার মনে নানা দুর্ভাবনা হয়। যদি তার নাম একেবারেই না ডাকা হয়, যদি এমন হয় যে সে হ্যাট মাথায় দিয়ে টুলের উপর বসে আছে দীর্ঘক্ষণ, কিন্তু হ্যাট কোনো কিছু বলছে না, যদি অধ্যাপক ম্যাকগনাগল হ্যাটটি খুলে নিয়ে হ্যারিকে বলে, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, তোমার আর ভর্তি হওয়ার দরকার নেই, তুমি ট্রেনে ফেরত চলে যাও।
ব্যাঙ হারানো ছেলেটা নেভিল লংবটমকে ডাকা হলো। টুলে যাবার পথে হোঁচট খেয়ে পড়ে গেল। দীর্ঘ বিরতির পর হ্যাট ঘোষণা করল, গ্রিফিন্ডর। অনেক হাসি ঠাট্টার ভেতর দিয়ে নেভিলকে ফিরে যেতে হলো। নাম ডাকা হলে ম্যালফয় আগে বাড়ল। মাথায় হ্যাট লাগাবার সাথে সাথেই ঘোষণা এলো, স্লিদারিন। খুশি মনে ম্যালফয় তার বন্ধু ক্র্যাব ও গয়েলের কাছে গেল। আর বেশি নাম ডাকতে বাকি নেই। তারপর ডাকা হলো মুন নট, পার্কিনসন যমজ বোন, পাতিল ও পাতিল এবং পার্ক স্যালি অ্যানকে। প্রায় শেষের দিকে দু একজনের আগে ডাকা হলো হ্যারি পটারকে। পটার, হ্যারি। যেই হ্যারি এগিয়ে গেল অমনি গুঞ্জন শুরু হলো, পটার? তিনি কি ঠিক তাই বলেছেন? হ্যারি পটার? হ্যারি পটার আগে হ্যারি দেখল সবাই তাকে ভালো করে দেখার জন্য উঁচু হয়ে তাকাচ্ছে। পরের মুহূর্তে সে হ্যাটের ভেতরের কালো রং দেখছে। তার কানে এলো, কঠিন, খুব কঠিন, অনেক সাহস, মনটাও খারাপ নয়, প্রতিভাও আছে, কিছু করার আগ্রহও আছে। হ্যারি টুলের কোনা শক্ত করে ধরে উচ্চারণ করল, না, স্লিদারিন না, প্লিজ স্লিদারিন না। শর্টি তাকে বলল, তুমি তাহলে স্লিদারিন হাউসে যেতে চাও না? তুমি ভালো করে ভেবে দেখো। স্লিদারিন হাউস তোমাকে সাহায্য করবে। স্লিদারিন হাউস তোমার জন্য কল্যাণকর হবে। আর যদি স্লিদারিন হাউসে তুমি একেবারেই যেতে না চাও, তাহলে তোমাকে গ্রিফিন্ডার হাউসে দেওয়া হবে। হ্যাটের কাছ থেকে ঘোষণা শুনে হ্যারি মাথা থেকে হ্যাটটা নামালো। তারপর ধীরে ধীরে গ্রিফিন্ডার টেবিলের দিকে অগ্রসর হলো। স্লিদারিন হাউসের বদলে গ্রিফিন্ডার হাউস পাওয়ায় হ্যারি বেশ স্বস্তি বোধ করছে। প্রিফেক্ট পার্সি উঠে দাঁড়ালো ও শক্ত হাতে হ্যারির সাথে করমর্দন করল। ওয়েজলি পরিবারের যমজ দুই ভাই অন্যদের সঙ্গে চিৎকার করে উঠল, হ্যারি পটারকে আমরা পেয়েছি, হ্যারি পটারকে আমরা পেয়েছি। আগে দেখা ভূতটার উল্টো দিকে হ্যারি বসল। ভূতটি মৃদুভাবে হ্যারির কাঁধে চাপড় দিল। হ্যারি এখন উঁচু টেবিলটা ভালোভাবে দেখতে পাচ্ছে। হ্যারি হ্যাগ্রিডের কাছাকাছি বসল। হ্যাগ্রিড বুড়ো আঙুল দেখিয়ে হ্যারিকে অভিনন্দন জানালো। একটি সোনার চেয়ারে বসে আছেন অ্যালবাস ডাম্বলডোর। হ্যারি তাকে চিনতে পারল। আরও কয়েকটা পরিচিত মুখ, যেমন অধ্যাপক কুইরেল। হাউস বাছাইয়ের জন্য আর মাত্র 3 জন বাকি। টারপিন, লিসা গেল র্যাভেনক্ল হাউসে। এরপর রনের পালা। রনের মুখ শুকিয়ে সবুজ হয়ে গেল। ওর জন্য হ্যারি টেবিলের তলায় ফিঙ্গার ক্রস করল। হ্যাট ঘোষণা করল, গ্রিফিন্ডর। আনন্দে হ্যারি অন্যদের সাথে মিলে হাততালি দিল। রন হ্যারির পাশে চেয়ারে ধপাস করে বসে পড়ল। সাবাস রন, চমৎকার। হ্যারির পাশে পার্সলি উইজলি হর্ষধ্বনি করল। জেবনি ব্লেইজ গেল স্লিদারিন হাউসে। অধ্যাপক ম্যাকগনাগল রোল কলের কাগজ গুটিয়ে হ্যাট তুলে ঘোষণা দিলেন, বাছাই পর্ব শেষ। হ্যারি তার স্বর্ণের থালার প্রতি দৃষ্টি দিল। সে এই প্রথম অনুভব করল যে সে কতটা ক্ষুধার্ত। সে কদুর পেস্ট্রি তুলে নিল। আহ, কি মজা! অ্যালবাস ডাম্বলডোর উঠে দাঁড়ালেন। তিনি 2 হাত বাড়িয়ে বললেন, নবীন ছাত্রগণ, তোমাদেরকে স্বাগত জানাই। এই হগওয়ার্টসে তোমরা স্বাগত। আমাদের খাওয়ার পর্ব শুরু হওয়ার আগে আমি 4টি শব্দ উচ্চারণ করব। সেগুলি হলো নিটউইট, ব্লুবার, অডমেন্ট, টুইক। ধন্যবাদ। তিনি বসে পড়লেন। সবাই করতালি ও হর্ষধ্বনি দিয়ে তাকে অভিনন্দন জানালো। হ্যারি ঠিক বুঝতে পারল না এখন সে কি করবে। উনি কি পাগল? হ্যারি পার্সিকে জিজ্ঞেস করল। পার্সি বলল, কি বলছো তুমি? উনি তো এক অসামান্য প্রতিভা। তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, একজন অসাধারণ ব্যক্তি। অবশ্য অসাধারণ ব্যক্তিরা একটু একটু পাগলই হয়। তোমাকে আলু দেব হ্যারি? হ্যারির খিদে পেয়েছিল। সামনে পাহাড়ের মতো খাবার সাজানো। খাবারে কি নেই? রোস্ট, চিকেন, ল্যাম্ব চপ, সসেজ, শূকরের মাংস, আলু সেদ্ধ, পুডিং, আরও নানা রকমের সস। ডার্সলি পরিবারে হ্যারিকে অনাহারে থাকতে হয়নি, তবে সে কখনোই পেট পুড়ে বা ইচ্ছে মতো খেতেও পায়নি। তার পছন্দের খাবার তার কাছ থেকে সব সময় ডাডলি কেড়ে নিত। এই মুহূর্তে হ্যারির খুব খিদে পেয়েছে। সে একটা প্লেটে সব খাবারই অল্প অল্প করে নিয়ে খেতে শুরু করলো। পাশ থেকে ভূত তাকে লক্ষ্য করেছিল। ভূতটা বলল, এগুলো খুব সুস্বাদু খাবার।
তুমি খাবে না? হ্যারি ভূতকে জিজ্ঞেস করলো। আমি প্রায় 400 বছর কিছুই খাইনি, ভূতটি জবাব দিল। আমার এখন খাবারের প্রয়োজন হয় না, তবে সুযোগ পেলে কে ছাড়ে। আমি তো এখনও আমার পরিচয় দিইনি। আমার নাম স্যার নিকোলাস দ্য মিমসি পরপিটন। আমি তোমার সেবায় নিয়োজিত। আমি গ্রিফিন্ডার হাউসের আবাসিক ভূত। আমি তোমাকে চিনি। হঠাৎ করে রন বলে উঠল। আমার ভাই তোমার কথা বলেছে। তুমি তো দ্য হেডলেস নিকোলাস, রাইট? আমাকে স্যার নিকোলাস দ্য মিমসি বলে ডাকলে আমি খুশি হব, ভূত বলল। হেডলেস মানে মুন্ডুহীন? তুমি কিভাবে মুন্ডুহীন হলে? বেলে চুলের সিমনাস ফিনিগান জিজ্ঞাসা করলো। ভূতটাকে খুব বিব্রত মনে হলো, কারণ প্রশ্নটা তার পছন্দ হয়নি। এভাবেই সে রেগে বলল। সে তার বাম কান টান দিয়ে পুরো মাথাটা নিচে নামিয়ে ঘাড়ের সাথে ঝুলিয়ে রাখলো। মনে হলো কেউ যেন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। নিকোলাস কিছুক্ষণ পর তার মাথাকে ঘাড়ের সাথে আবার সংযুক্ত করলো। একটু কেশে বলল, গ্রিফিন্ডারের নবীন ছাত্ররা, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তোমরা আমাদের সাহায্য করবে। হ্যারি এবার স্লিদারিন টেবিলের দিকে তাকালো। সেখানেও একটা ভূত বসে আছে, ভয়ঙ্কর চেহারা, সারা পোশাকে রূপলি রক্ত। ওর জামায় রক্ত কেন? সিমাস জিজ্ঞাসা করলো। প্রায় মুন্ডহীন ভূতটা বলল, আমি তো তাকে জিজ্ঞেস করিনি। সবাই পেট পুড়ে খেলো, তারপর অবশিষ্ট খাদ্য প্লেট থেকে উধাও হয়ে গেল। প্লেটগুলো আবার ঝকঝকে তকতকে হয়ে গেল। এক মুহূর্ত পরেই টেবিলে পুডিং দেখা গেল, সব ধরনেরও সব স্বাদের আইসক্রিমও উপস্থিত। তারপর এলো অ্যাপেল পাই, চকোলেট, জেলি, বাদাম, স্ট্রবেরি, চালের পুডিং। যখন একটা খাবার নেওয়ার জন্য হ্যারি হাত বাড়ালো, তখন তাদের পরিবারের বিষয়ে কথা উঠল। এরপরে চলল নানা বিষয়ে কথাবার্তা। মাগল পরিবারের সব দুষ্কর্মের কথা। নেভিল এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিল। হ্যারির ঘুম পাচ্ছে। সে উঁচু টেবিলের দিকে তাকালো। অধ্যাপক ম্যাকগোনাগল ডাম্বলডোরের সাথে কথা বলছেন। অধ্যাপক কুইরেলের মাথায় একটা অদ্ভুত পাগড়ি। অধ্যাপক কুইরেল কথা বলছেন চকচকে কালো চুলের এক শিক্ষকের সাথে। শিক্ষকটা লম্বা, বাঁকানো নাক ও গায়ের রংটা হলুদাব। হঠাৎ করেই ঘটনাটা ঘটল। বাঁকানো নাক শিক্ষকটা কুইরেলের পাগড়ির পেছন থেকে হ্যারির চোখাচোখি হলেন। তিনি হ্যারির কপালের দিকে তাকালেন। সাথে সাথে হ্যারি তার কপালের দাগে তীব্র ব্যথা ও গরম অনুভব করতে লাগলো। আহ! পার্সি প্রশ্ন করল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? না, কিছু না, হ্যারি জবাব দিল। ব্যথাটা যত তাড়াতাড়ি এসেছিল ঠিক তত তাড়াতাড়ি চলে গেল। অধ্যাপক কুইরেল যে শিক্ষকের সঙ্গে কথা বলছে তাকে চেনো? হ্যারি পার্সিকে জিজ্ঞেস করল। ও, তুমি তাহলে অধ্যাপক কুইরেলকে আগে থেকেই চেনো? পার্সি অবাক হয়ে প্রশ্ন করল। পার্সি বলে চলল, তিনি প্রফেসর স্নেইপ। তিনি তরল পানীয় ও ঔষধ বিষয় পড়ান, পোশনস। অবশেষে পুডিংও অদৃশ্য হয়ে গেল। অধ্যাপক ডাম্বলডোর আবার দাঁড়ালেন। হলরুমে পিনপতন, নিস্তব্ধতা। তিনি বললেন, তোমাদের কাছে আমার কিছু বলার আছে। প্রথম বর্ষের ছাত্রদের জানানো যাচ্ছে যে মাঠের জঙ্গলে যাওয়া তোমাদের নিষেধ। সিনিয়র ছাত্ররাও এই কথাটি মনে রাখলে ভালো করবে। ডাম্বলডোরের দৃষ্টি হঠাৎ করে উইজলি যমজ ভাইদের উপর পড়ল। তিনি বললেন, আমাদের কেয়ারটেকার মিস্টার ফিল্চ একটা সংবাদ তোমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। 2 ক্লাসের মাঝখানের বিরতিতে করিডোরে জাদুবিদ্যার কোনো অনুশীলন চলবে না। টার্মের 2য় সপ্তাহে কুইডিচ খেলার অনুশীলন হবে। যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তারা তাদের হাউসের মাধ্যমে মাদাম হুচের সাথে যোগাযোগ করবে। তোমাদেরকে আরও একটি কথা জানাতে হচ্ছে। 4র্থ তলার ডান দিকের করিডোরটি তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের পরিণাম হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। হ্যারি হাসল, কিন্তু তার সাথে আর কেউ হাসল না। তিনি আসলে সত্যি কথা বলছেন না, ভয় দেখাচ্ছেন। হ্যারি পার্সিকে বলল, তিনি সত্যি কথাই বলে থাকেন। পার্সি জবাব দিল, তিনি যখনই কোনো কিছু আমাদের নিষেধ করেন তার কারণও জানিয়ে দেন। সবাই জানে বনে অনেক হিংস্র প্রাণী আছে। আমি মনে করি তিনি এই তথ্যটি প্রিফেক্টদের জানাতে পারতেন। ডাম্বলডোর এবার তার জাদুদণ্ডে মোচড় দিলেন। একটি সোনালি রিবন উড়ে গেল। টেবিলের ওপর সাপের মতো উড়তে উড়তে যে কতগুলো শব্দ লিখে ফেলল।
হগওয়ার্টস হগওয়ার্টস হগিওয়ার্টস হগওয়ার্টস, দয়া করে আমাদের কিছু শেখাও। আমরা বুড়ো বা টেকো মাথা হই, কিংবা ইস্পাত দৃঢ় হাঁটুর তরুণ। আমাদের মাথায় আছে কিছু কৌতূহলী জিনিস, এখন সেগুলো খালি, বাতাস ভরা। কিছু মরা মাছি, কিছু পেজা তুলা। মূল্যবান কিছু আমাদের শেখাও, মনে করিয়ে দাও যা আমরা ভুলতে বসেছি। যা উত্তম তাই তুমি করো, বাকিটা আমাদের জন্য রেখে দাও। এবং মাথার ঘিলু পচে না যাওয়া পর্যন্ত আমরা শিখতেই থাকব। সবাই বারবার এই গানটি গাইতে থাকলো। শেষ দিকটা যেন সব যাত্রার গানের মতো। ডাম্বলডোর জাদুদণ্ড ঘোরালেন, আবার হর্ষধ্বনি। তিনি বললেন, এখন শোবার সময়, তোমরা ঘুমোতে যাও। সবাই গ্রেট হলের সিঁড়ি বেয়ে নেমে এলো। হ্যারি খুব ক্লান্ত, সে খুব বেশি খেয়েছে, তার খুব ঘুম পাচ্ছে, তাই চারপাশের কথা তার কানে আসছে না। সিঁড়ির দুপাশে বিচিত্র দৃশ্য চোখে পড়ছে না। এরপর কিছু বেলুন উড়ল, কিছু হাঁটার ছড়ি আকাশে উড়ল। ব্যারনের কথা শোনা গেল। করিডোর শেষে একটা মোটা মহিলার ছবি দেখা গেল, গোলাপি রঙের পোশাক। ছবিটা বলল, তোমার পাসওয়ার্ড জানাও। পার্সি বলল, ক্যাপিউ ড্র্যাগনিস। সঙ্গে সঙ্গে ছবিটা এগিয়ে গেল। দেখা গেল দেওয়ালে একটা গোল ছিদ্র। ওরা ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আর এটাই নাকি কমন রুম। বাহ, বেশ আরামের। বেশ কয়েকটি আরাম চেয়ারও রয়েছে। পার্সি মেয়েদের ডরমেটরি যাওয়ার দরজাটা দেখিয়ে দিল। ছেলেদের দরজাটা পৃথক। একটা ঘোরানো সিঁড়ি দিয়ে তারা উপরে উঠল। সুন্দর শোবার ঘর, লাল ভেলভেটের পর্দা, কয়েকটি পোস্টার ঝুলছে। শোবার পায়জামা পরে তারা বিছানায় গড়িয়ে পড়ল। হ্যারি একটু বেশিই খেয়ে ফেলেছে, তাই সে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে দেখল সে অধ্যাপক কুইরেলের পাগড়ি পরেছে এবং পাগড়ি তার সঙ্গে কথা বলছে। তাকে বলছে সে যেন এক্ষুনি স্লিদারিনে বদলি হয়, কারণ এটাই তার নিয়তি। হ্যারি পাগড়িকে বলল সে স্লিদারিনে বদলি হতে চায় না। পাগড়িটা ক্রমশ ভারী হয়ে উঠেছে। সে ওটা খুলে ফেলতে চাইল, কিন্তু সেটা খুব শক্ত হয়ে আঁকড়ে আছে, ব্যথাও দিচ্ছে তাকে। তার সাথে কথা বলছে। ম্যালফয় হাসছে। হঠাৎ এক লম্বা নাকওয়ালা শিক্ষক স্নেইপ হয়ে গেল। স্নেইপ হাসছে, উঁচু কখনো নিচু স্বরে, তীব্র সবুজ আলোর ঝলক। হ্যারি জেগে উঠল। সে ঘামছে ও কাঁপছে। একটু পর হ্যারি অন্যদিকে কাত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পর হ্যারি আগের স্বপ্নগুলোর মতোই সব কিছু ভুলে গেল। অষ্টম অধ্যায়, ওষুধের ওস্তাদ। ওই দিকে তাকাও। কোন দিকে? লম্বা লাল চুল ছেলেটার পরের ছেলেটা, চশমা পরা। ওর মুখটা দেখতে পাচ্ছ কি? ওর কপালের দাগটা দেখেছ কি? হ্যারি পরের দিন ডরমেটরি থেকে বের হলেই চারিদিক থেকে এরকম ফিস ফিস গুঞ্জন শুনতে পায়। ক্লাসরুমের বাইরেও লোকজন পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে ওকে দেখে হ্যারি বা যখন করিডোরে হেঁটে যায় তখন লোকেরা ওকে ভালো করে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে আসে। এসব হ্যারির ভালো লাগে না। হ্যারি লেখাপড়ায় মনোযোগী হতে চায়। হগওয়ার্টসে 140টা সিঁড়ি আছে। কোনোটা চওড়া, কোনোটা খাড়া, কোনোটা সরু, কোনোটা অস্থায়ী কাঠের। কিছু সিঁড়ি শুক্রবার দিন অন্য স্থানে নিয়ে যায়, কিছু সিঁড়ি আবার মাঝপথের মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে। মনে রাখা প্রয়োজন, এগুলো পার হতে হবে লাফ দিয়ে। কিন্তু দরজা আছে, নম্রভাবে কথা না বললে বা যথাস্থানে হালকাভাবে টোকা না দিলে খুলবে না। কিছু স্থান দরজার মতো মনে হয়, কিন্তু আসলে দরজা নয়। সব সময় স্থানের পরিবর্তন ঘটছে। মানুষের প্রতিকৃতিগুলোরও পরিবর্তন ঘটছে। এক ফ্রেমের ছবি অন্য ফ্রেমে চলে যাচ্ছে। হ্যারির ধারণা, তাহলে নিশ্চয়ই অস্ত্রাগারে রাখা কোটগুলোও হেঁটে বেড়ায়। ভূতেরাও কোনো রকম সাহায্য করে না। কেউ কোনো দরজা খুলে কোথাও যাবে, হঠাৎ করে অপর দিক থেকে ভূতেরা সেই দরজার মাঝখানে দাঁড়িয়ে চমকে দেয়। এদের মধ্যে মুন্ডুহীন নিক ব্যতিক্রম, খুশি মনে পথ দেখিয়ে দেয়। কিন্তু পিভস তার চিরাচরিত অভ্যাস মতো আড়াল থেকে কিছু ফেলে তার উপস্থিতি জাহির করে। কেউ যদি ক্লাসে যেতে দেরি করে ফেলে, তাকে দুটো তালাবদ্ধ দরজা ও গোলমেলে সিঁড়ি পার হতে যেটুকু সময় লাগে তার চেয়ে বেশি দেরি করে দেবে ক্লাসে যেতে। সে কারো মাথায় ওয়েস্ট পেপার বাস্কেট ফেলবে, পায়ের তলা থেকে কম্বল টেনে নেবে, চক ছুঁড়ে মারবে, চমকে দেওয়ার জন্য দেখা না দিয়ে
কারো পেছনে এসে দাঁড়াবে, পেছন থেকে নাক চেপে ধরবে, বলবে কেমন লাগছে এখন। পিপসের চেয়ে আরও বেশি খারাপ হলো কেয়ারটেকার আর্গুস ফিল্চ। তিনি প্রথম দিন সকালে হ্যারি ও রন ওর ধারে কাছে না গিয়ে ভিন্ন পথে গেল। তারা দুর্ভাগ্যক্রমে ভুল করে তৃতীয় তলার নিষিদ্ধ করিডোরে প্রবেশ করে ফেলেছিল। কিন্তু ফিল্চের বিশ্বাস হয়নি যে ওরা পথ হারিয়ে ওই পথে যাওয়ার চেষ্টা করেছে। সে ভাবলো ওর ইচ্ছে করেই এটা করেছে এবং ওখানে তাদের আটকে রাখায় ভয় দেখালো। প্রফেসর কুইরেল সেই সময় যদি ওই পথ দিয়ে না যেতেন তাহলে নিশ্চয়ই তাদের ফিল্চের হাতে অনেক ভোগান্তি পোহাতে হতো। ফিল্চের একটা বিড়াল ছিল। বিড়ালটার নাম মিসেস নরিস। ধুলো রঙের গোঁফধারী বিড়ালটা ছিল অনেকটা মনি ফিল্চের মতো। বিড়ালটাও যেন এখানকার নিয়ম রক্ষক। একটু এদিক ওদিক হলেই বিড়ালটা ফিল্চকে ডেকে আনে। যারা ভুল করে তাদের কঠোর শাস্তি পেতে হয়। সকলে তাকে এত ঘৃণা করে যে সুযোগ পেলেই নরিসকে লাথি লাগায়। বুধবার মাঝরাতে দূরবীনের সাহায্যে নানা গ্রহ ও নক্ষত্রের আসা যাওয়া দেখানো হলো। অধ্যাপক স্প্রাউট সপ্তাহে 3 বার অদ্ভুত সব উদ্ভিদের কিভাবে যত্ন নিতে হয় তা পড়াতেন। সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল জাদুর ইতিহাস। এটাই একমাত্র ক্লাস যা নিতেন একজন ভূত শিক্ষক। বৃদ্ধ প্রফেসর বিনস শিক্ষকদের স্টাফ রুমের ফায়ার প্লেসের সামনে অনেক সময় ঘুমিয়ে পড়তেন। আবার পরদিন সকালে তার শরীরটা রেখেই ক্লাসে চলে যেতেন। অধ্যাপক ফ্লিটউইক ছিলেন বশীকরণ বিদ্যার শিক্ষক। তিনি ক্লাসে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে মনোমুগ্ধকর গল্প শোনাতেন। আকারে ছোটোখাটো একগাদা বইয়ের উপর দাঁড়িয়ে তাকে উঁচু টেবিল থেকে উঁচু হতে হতো। হাজিরা খাতায় হ্যারির নাম ডাকতে গিয়ে অদ্ভুত শব্দ করে নিজেই হাওয়ায় মিলিয়ে যেতেন তিনি। অধ্যাপক ম্যাকগনাগল একটু অন্য ধরনের। মেজাজ করা হলেও তিনি মানুষ হিসাবে ভালো। ছাত্ররা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তিনি বলেন যে শরীর বদল অথবা অন্য রূপ ধারণ করা সবচেয়ে জটিল জাদুবিদ্যা। তিনি আরও বলতেন, আমার ক্লাসে কোনো উল্টাপাল্টা করবে না, করলে অদৃশ্য হয়ে যাবে, আর ফিরে আসতে পারবে না। একটু পরে তিনি তার টেবিলটাকে বাচ্চা শুকরে রূপান্তরিত করলেন। কিছুক্ষণ পর আবার তা টেবিল হয়ে গেল। সকল আসবাবপত্রই মাঝে মাঝে একদল পশু হয়ে যায়। একদিন ছাত্রদের দেশলাই দিয়ে বলা হলো কাঠিকে সুচ বানাও। একমাত্র হারমিওন গ্রেঞ্জারই সফল হয়। অধ্যাপক ম্যাকগনাগল ওদের দেখালেন কিভাবে কাঠিটি ধাতব পদার্থে পরিণত হলো এবং সূচালো হলো। যে ক্লাসটা ওদের সবচেয়ে ভালো লাগতো সেটা ছিল কালো জাদু বিরুদ্ধে প্রতিরোধ। মাঝে মাঝে হাসি ঠাট্টা হয়। সারা ক্লাসে রসুনের গন্ধ। রোমানিয়া থেকে রক্তচোষা এসেছে এবং তার পাগড়ির ভেতর থেকে এই গন্ধ আসে। পাগড়ির ভেতরে রসুন নাকি অধ্যাপক কুইরেলকে নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। তাকে এই পাগড়িটা দিয়েছে আফ্রিকার কোনো এক রাজপুত্র। হ্যারি এইভাবে আশ্বস্ত যে সে পড়াশোনায় খুব একটা পেছনে পড়ে নেই। মাগল পরিবার থেকেও অনেক ছেলে এখানে এসেছে তারই মতো। ডাইনি জাদুকর সম্পর্কে তাদের অনেকেরই সাধ্যমতো ধারণা নেই। এমনকি রনের মাথাতেও অনেক কিছু আসে না। শুক্রবার দিনটা হ্যারি ও রনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওই দিন তারা সঠিক পথে গ্রেট হলে এসে নাস্তা করত। পরি যে চিনি ঢালতে ঢালতে হ্যারি রনকে জিজ্ঞেস করলো, আজ আমাদের কি কাজ? স্লিদারিনের সাথে দ্বিগুণ ওষুধের উপাদান মেশানো। রন বলল, স্নেইপ ছিলেন স্লিদারিন হাউসের প্রধান। সবাই বলে তিনি নাকি তাদের প্রতি পক্ষপাতিত্ব করেন। আমরা দেখব এটা সত্যি কিনা। অধ্যাপক ম্যাকগনাগল যদি আমাদের পক্ষে থাকতেন। হ্যারি বলল, অধ্যাপক ম্যাকগনাগল ছিলেন গ্রিফিন্ডার হাউসের প্রধান। তা সত্ত্বেও তিনি ছাত্রদের এক গাদা হোমওয়ার্ক দিতে কার্পণ্য করতেন না। ডাক আসার সময় 100 পেঁচাকে গ্রেট হলে প্রবেশ করতে দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল। তারা তাদের মালিকদের খুঁজে নিয়ে চিঠি বিলি করলো। কিছু কিছু পার্সেল ছিল। হেডউইগ এ পর্যন্ত হ্যারির জন্য কোনো চিঠি আনেনি। হেডউইগ খুবই অলস, তবে চিঠি আসলে সে নিশ্চয়ই নিয়ে আসবে। তার কাজ একটি, সেটা হলো ঘুমোবার আগে তার কানের লতি ছুঁয়ে আদর করা ও শুভরাত্রি বলে প্যাচারদের থাকা জায়গায় তাকে রেখে আসা। অবাক কাণ্ড, আজ সকালে হেডউইগ হ্যারির জন্য একটা চিঠি টেবিলে রাখলো। হ্যারি বিস্মিত হয়ে ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা আছে, প্রিয় হ্যারি, আমি জানি তুমি প্রতি শুক্রবার বিকেলে বাইরে যাও। তুমি কি বিকেল 3টায় আমার সাথে 1 কাপ চা পান করতে আসতে পারো? আমি জানতে চাই ডরমেটরিতে তোমার প্রথম সপ্তাহ কেমন কাটলো।
অপর পৃষ্ঠায় জবাব লিখে হেডউইগ মারফত পাঠিয়ে দিও। ইতি হ্যাগ্রিড। হ্যারি রনের কাছ থেকে পালকের কলম নিয়ে লিখল, হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে। সে চিঠিটা হেডউইগের কাছে দিল। হেডউইগ চিঠি নিয়ে শোঁ করে উড়ে চলে গেল। হ্যারিও হ্যাগ্রিডের সঙ্গে দেখা করার জন্য উৎসুক ছিল, কারণ ঔষধ তৈরির উপকরণের ক্লাস হ্যারির সবচেয়ে বিরক্তিকর মনে হতো। কোর্সের প্রথম দিকে হ্যারি বুঝতে পেরেছিল যে স্নেইপ তাকে অপছন্দ করেন না, শুধু ঘৃণাও করেন। ওষুধ ডোজের ক্লাসগুলো হতো নিচে বন্দিশালার মতো একটি কক্ষে। এই কক্ষটা অনেক বেশি ঠান্ডা ছিল। স্নেইপ হাজিরা খাতা নিয়ে নাম ডেকে ক্লাস শুরু করতেন। তিনি হ্যারি পটারের নাম এভাবে ডাকলেন, হ্যারি পটার, আমাদের নতুন বিখ্যাত ব্যক্তি। হ্যারির অপ্রস্তুত অবস্থা দেখে ম্যালফয়, ক্র্যাব, গয়েল খুব আনন্দ পেত। নাম ডাকা শেষ হলে স্নেইপ ক্লাসের দিকে তাকাতেন। তার চোখও হ্যাগ্রিডের চোখের মতো কালো, কিন্তু সেই চোখে হ্যাগ্রিডের চোখের মতো উষ্ণতা নেই। তার চোখ দুটি শীতল ও শূন্য। তার চোখ দেখলে গভীর সুরঙ্গের কথা মনে পড়ে। স্নেইপের ক্লাস ছিল বেশ চিত্তাকর্ষণ। ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শুনত। এজন্য ক্লাসে কোনো গোলমালও হতো না। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে তার ক্লাসকে প্রাণবন্ত করে রাখতে পারতেন। হ্যারি পটারকে স্নেইপ হঠাৎ প্রশ্ন করে বসলেন, আচ্ছা হ্যারি বলো তো, আমরা যদি অ্যাসফোডাল পাউডারের রুটের সাথে তিক্ত গুলমরস মিশিয়ে দেই তাহলে আমরা কি পাবো? হ্যারি বলল, আমি ঠিক বলতে পারবো না। স্নেইপ হ্যারিকে কটাক্ষ করে বলল, তু খ্যাতি সব কিছুই নয়। হারমিওন হাত তুললেও তিনি সেদিকে নজর দিলেন না। স্নেইপ এবার বললেন, আরেকবার চেষ্টা করে দেখা যাক। আমি যদি বলি আমাকে একটা বিজোয়ার দেখাও, তাহলে তুমি কি করবে? হারমিওন আবারও হাত তুলল। বিজোয়ার সম্পর্কে হ্যারির বিন্দুমাত্র ধারণা নেই। হ্যারি জবাব দিল, আমি জানি না স্যার। ম্যালফয়, ক্র্যাব ও গয়েল হাসল। হ্যারি নিশ্চিত ম্যালফয়, ক্র্যাব বা গোয়েল ওদের কারোরই এই প্রশ্নের উত্তর জানা নেই। স্নেইপ মন্তব্য করলেন, পটার, আমার মনে হয় তুমি ক্লাসে আসার আগে বই খুলে দেখোনি। হ্যারি স্নেইপের চোখের দিকে তাকালো। তারপর মনে মনে বলল, ডার্সলি পরিবারের সাথে থাকার সময়ও আমি বইপত্র দেখেছি। অধ্যাপক স্নেইপ কি মনে করেন দ্য 1000 ম্যাজিক্যাল হার্বস অ্যান্ড ফাঞ্জির সব কিছুই আমার মুখস্থ থাকবে? হারমিওন আবারও হাত তুললেও স্নেইপের সেদিকে কোনো মনোযোগ ছিল না। এভাবে আরও প্রশ্ন করে স্নেইপ হ্যারিকে বিব্রত করলেন। সব শেষে অধ্যাপক স্নেইপের ক্লাস শেষ হলো। হ্যারি পটারের মন এমনিতে ভালো ছিল না, কারণ সেশনের প্রথম সপ্তাহেই গ্রিফিন্ডর হাউসে 2 নম্বর কাটা গেল, আর হ্যারি গ্রিফিন্ডর হাউসের সদস্য। 5টা বাজার 3 মিনিট আগে তারা হ্যাগ্রিডের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। নিষিদ্ধ বনের পাশে একটা কাঠের বাড়ি ছিল, দেখতে কুঁড়ে ঘরের মতন। সেটাই হ্যাগ্রিডের আবাসস্থল। হ্যারি ও রন যখন দরজায় করাঘাত করলো, তখন ভেতর থেকে ঘেউ ঘেউ শব্দ শোনা গেল। একটু পর শোনা গেল হ্যাগ্রিডের কণ্ঠস্বর, ব্যাক ফ্যাং, ব্যাক। দরজার ফাঁক দিয়ে হ্যাগ্রিডের বিরাট কায় চুল ভর্তি মুখ দেখা গেল। দরজা খুলতে খুলতে হ্যারি ও রনকে দেখে হ্যাগ্রিড বলল, দাঁড়াও। হ্যাগ্রিড একটা বিরাট কালো বোর হাউন্ড কুকুরের শিকড় ধরে বাইরে রেখে ওদের ভেতরে ঢুকতে বললেন। ভেতরে একটা মাত্র ঘর, এক কোনায় বিছানা, তামার কেতলিতে পানি ফুটে ধোঁয়া বের হচ্ছে। কুকুরটার নাম ফ্যাং। কুকুরটাকে ছেড়ে দিয়ে হ্যাগ্রিড হ্যারি ও রনকে বললেন, আরাম করে বসো। ফ্যাংকে যতটা হিংস্র মনে হয়, আসলে সে ততটা হিংস্র নয়। হ্যারি হ্যাগ্রিডের দিকে এগিয়ে গিয়ে বলল, এই হচ্ছে রন। হ্যাগ্রিড তখন সেদ্ধ পানি একটা বড় টি পটে ঢালছিলেন এবং প্লেটে রক কেক সাজাচ্ছিলেন। রক কেকে কামড় দিতে গিয়ে তাদের অবস্থা কাহিল, তবে হ্যারি আর রন এমন ভাব দেখালো যে তারা বেশ মজা করে রক কেক খাচ্ছে। তারা তাদের লেখাপড়া সম্পর্কে হ্যাগ্রিডকে জানালো। ফ্যাং হ্যারির হাঁটুর উপর মাথা রেখে হ্যারির কাপড় শুকতে লাগলো। কথা প্রসঙ্গে ফিল্চের কথা আসলো। হ্যারিরাই আসলে তার বিষয়ে কথাটা বলল। হ্যাগ্রিড ফিল্চকে বোকা বৃদ্ধ বলায় হ্যারি আর রন উভয়েই খুশি হলো। ফিল্চের বিড়াল নরিস সম্পর্কে হ্যাগ্রিড বললেন, আমার কুকুর ফ্যাংয়ের সাথে তার পরিচয় করিয়ে দিব। শুধু তোমাদের কেন, ওর বিড়ালটা আমাকে অনুসরণ করে। ফিল্চই তাকে দিয়ে এসব কাজ করায়। হ্যারি হ্যাগ্রিডকে জানালো যে অধ্যাপক স্নেইপ তাকে ঘৃণা করেন। রন বলল,
দুঃখ করে লাভ নেই, অধ্যাপক স্নেপ কাউকেই পছন্দ করেন না। বাজে কথা, হ্যাগ্রিড মন্তব্য করেন। সে তোমাকে ঘৃণা করবে কেন? হ্যারির কাছে মনে হলো হ্যাগ্রিড তার কথার গুরুত্ব দিচ্ছেন না। রনের দিকে তাকিয়ে হ্যাগ্রিড বলল, তোমার ভাই চার্লি কেমন আছে? তাকে আমার খুব ভালো লাগে। এরপর হ্যাগ্রিড রনের সাথে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ করলেন। হ্যারির টেবিলে থাকা ডেইলি প্রফিট পত্রিকার একটি কাটিং চোখে পড়ল। গ্রিংগটসের সর্বশেষ বার্তা। গ্রিংগটসে ডাকাতির বিষয়টি নিয়ে 31শে জুলাই থেকে তদন্ত চলছে। মনে করা হচ্ছে এটি কালো জাদুকর ও ডাইনিদের কাজ। গ্রিংগটসের গবলিনরা দাবি করছে সেখান থেকে কিছুই খোয়া যায়নি। ভল্টগুলো ওই দিনই খালি করা হয়েছিল, কিন্তু সেখানে কি ছিল এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তোমাদের মঙ্গলের জন্য এ ব্যাপারে নাক না গলানোই ভালো, গবলিনদের একজন মুখপাত্র জানান। হ্যারির মনে পড়ল ট্রেনে তাকে রন বলেছিল যে গ্রিংগটসে ডাকাতির চেষ্টা হয়েছে, কিন্তু কোনো তারিখে হয়েছিল এটা সে উল্লেখ করতে পারেনি। হ্যাগ্রিডকে হ্যারি বলল, যেদিন গ্রিংগটসে ডাকাতি হয় সেদিনটা ছিল আমার জন্মদিন। আমরা যখন সেখানে ছিলাম হয়তো তখনই ঘটনাটা ঘটে। হ্যাগ্রিড বলল, হ্যারি তুমি ঠিকই বলেছ। এই বলে হ্যাগ্রিড আরেকটা রক কেক নিয়ে হ্যারির দিকে বাড়িয়ে দিল। হ্যারি পত্রিকার কাটিংটা আরেকবার পড়ল। ভল্টটা ওই দিনই খালি করা হয়েছিল, যেদিন গ্রিংগটস থেকে হ্যারির জন্য টাকা তোলা হয়। হ্যারি আর রন যখন রাতে খাবার জন্য দুর্গে আসছিল তখন তাদের পকেট ছিল হ্যাগ্রিডের দেওয়া রক কেকে ভর্তি। তারা হ্যাগ্রিডকে না বলতে পারেনি। হ্যারির মনে হলো এতদিনে লেখাপড়ায় যতটুকু এগুলো দরকার ছিল ততটুকু সে পারেনি। তার এটাও মনে হলো যে স্নেইপ সম্পর্কে হ্যাগ্রিড অনেক কিছুই জানেন, কিন্তু তাকে কিছু বলল না। নবম অধ্যায়, মধ্যরাতের মল্লযুদ্ধ। হ্যারি কখনো ভাবতে পারেনি যে ডাডলির চেয়েও কোনো খারাপ ছেলের সঙ্গে তার দেখা হবে, কিন্তু তাই হলো। ছেলেটার নাম ম্যালফয়। গ্রিফিন্ডোর ও স্লিদারিন হাউসের প্রথম বর্ষের ছাত্ররা শুধুমাত্র ঔষধ তৈরির ক্লাস করতেই একসাথে মিলিত হতো। ওই ক্লাস ছাড়া অন্য ক্লাসে ম্যালফয়ের সঙ্গে তার দেখা হতো না। বৃহস্পতিবার থেকে ফ্লাইং শেখানো হবে। গ্রিফিন্ডার ও স্লিদারিন হাউসের ছাত্রদেরকে একসঙ্গে ওরা শেখানো হবে জেনে হ্যারি আক্ষেপ করে বলল, ম্যালফয়ের সাথে আমাকে ঝাড়ু লাঠির উপর বোকা বানাবার জন্যই এটা করা হয়েছে। উড়তে শেখার অনুশীলন নিয়ে হ্যারি ব্যস্ত হয়ে পড়ল। রন বলল, তুমি এখনই সব কিছু বলতে পারো না, ভবিষ্যতে কী ঘটবে তা দেখে নিজেই হয়তো অবাক হবে। ম্যালফয় দেখাতে চায় সে কুইডিচ খেলায় কতখানি দক্ষ। আসলে সে যতটা বলে ততটা সে নয়। ম্যালফয় ওড়ার বিষয়ে তার দক্ষতা নিয়ে অনেক কথা বলতো। সে এটাও জোর দিয়ে বলতো যে প্রথম বর্ষের ছাত্রদেরকে হাউস টিমে কুইডিচ খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। সে নিজের সম্পর্কে গল্প করত, কিভাবে মাগলরা তার কাছ থেকে অল্পের জন্য হেলিকপ্টারে পালিয়ে যেতে পেরেছিল। তার গল্পের শেষটা সবসময় এরকমই হয়, অল্পের জন্য। শুধু ম্যালফয়ই নয়, সিমাস ফিনিগানও এই ধরনের বাড়িয়ে কথা বলতো। সে দাবি করত যে ছোটবেলায় ঝাড়ু সওয়ার হয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। এমনকি রনও দাবি করত যে সে উড়তে গিয়ে তার ভাই চার্লি ঝাড়ুর সাথে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। জাদুঘর পরিবার থেকে যারা এসেছিল তারা প্রায় সবাই কুইডিচ খেলার ব্যাপারে আলোচনা করত। এ নিয়ে ডিন থমাসের সাথে রনের তর্ক হয়ে গেছে। বিতর্কের বিষয় ছিল ফুটবল। রন বুঝে উঠতে পারে না কেবল একটি বল নিয়ে খেলায় কিভাবে এত আনন্দ হতে পারে, যেখানে ওড়ার কোনো সুযোগ নেই। নেভিল কখনো ঝাড়ুর উপরে সওয়ার হয়নি, কারণ ওর নানি কখনো ওকে ওটার ধারে কাছে যেতে দেয়নি, কারণ সে ইতোমধ্যে মাটিতেই খেলতে গিয়ে অনেক রকম দুর্ঘটনা ঘটিয়েছে। নেভিলের মতো ওড়ার ব্যাপারে হারমিওনেরও সাহস কম। এটা এমন একটা জিনিস যা বই পড়ে শেখা যায় না। বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার সময় হারমিওন লাইব্রেরি থেকে সংগ্রহ করা ক্রিডিচ 3 Ages বই থেকে জানা ওড়ার বিষয়ে নানা জ্ঞান দেওয়া শুরু করে। নেভিল তার পেছন থেকে হারমিওনের দিকে ঝুঁকে গভীর আগ্রহে তার কথা শোনে। অন্যদের শোনার কোনো আগ্রহ ছিল না, বরং ডাক চলে আসার পর তার বক্তৃতা থেকে সবাই যেন রেহাই পায়। হ্যাগ্রিডের সাথে সাক্ষাতের পর হ্যারির নামে কোনো চিঠি আসেনি, এটা ম্যালফয় লক্ষ্য করেছে। এসব বিষয় সে অনেক বেশি খেয়াল করে। ম্যালফয়ের ঈগল প্যাঁচা তার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে আসে। ম্যালফয় ঝাঁপিয়ে পড়ে তার স্লিদারিন হাউসের টেবিলের ওপর খোলে। একটা প্যাঁচা নেভিলের নানির বাড়ি থেকে একটা প্যাকেট নিয়ে এলো।
সে উত্তেজনায় দ্রুত প্যাকেটটা খুলে ফেলল। এটা ছিল মার্বেল আকারের একটা কাঁচ। মনে হলো কাচের ভেতরে ধোয়া রয়েছে। এইটা একটা স্মারক, সে ব্যাখ্যা করল। আমার নানি জানেন যে আমি অনেক কিছুই ভুলে যাই। তুমি যদি কিছু ভুলে যাও, এই কাজটা তোমাকে মনে করিয়ে দেবে। শক্ত করে ধরে এটার দিকে তাকিয়ে থাকো। এটা যদি লাল হয়ে যায় তাহলে তুমি বুঝবে তুমি হয়তো কিছু ভুলে গেছো। স্মারকটা হঠাৎ লাল হয়ে উঠল। এর অর্থ আমি নিশ্চয়ই কিছু একটা ভুলে গেছি। নেভিল ভাবতে লাগলো এমন কি কিছু আছে যা সে ভুলে গেছে। সেই সময় ম্যালফয় তার গ্রিফিন্ডার হাউসের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। সে নেভিলের হাত থেকে স্মারকটা ছিনিয়ে নিল। হ্যারি আর রন লাফ দিয়ে মালফয়ের উপর চড়াও হলো। তারা ভাবছিল মালফয়কে এক হাত দেখিয়ে দেবে। ঠিক এই সময় অধ্যাপক ম্যাকগনাগল সেখানে উপস্থিত হলেন। তিনি জানতে চাইলেন কি ব্যাপার, এত গন্ডগোল কিসের। প্রফেসর, ম্যালফয় আমার স্মারক নিয়েছে। ম্যালফয় তাড়াতাড়ি স্মারকটা টেবিলের উপর রেখে দিল। ঠাট্টা করেছিলাম। এই বলে সে গ্র্যাব আর গয়েলকে নিয়ে সরে গেল। তখন বিকেল 3:30। প্রথম উড়ান শিক্ষা ক্লাস শুরু হবে। হ্যারি, রন ও অন্যরা মাঠে গেছে। সবুজ দূর্বাঘাস বাতাসে হেলে পড়েছে। স্লিদারিন হাউসের ছাত্ররা ইতিমধ্যে এসে গেছে। 20টা ঝাড়ু মাঠে সারি করে সাজানো। হ্যারি শুনেছে ফ্রেড আর জর্জ এই ঝাড়ু নিয়ে অনেক অভিযোগ করেছে। এইগুলো নাকি বেশি উপরে উঠলে কাঁপতে থাকে আর বাঁ দিকে ঘুরে যায়। তাদের শিক্ষক মাদাম হুচ ক্লাসে প্রবেশ করলেন। তার চুল ছোট ও ধূসর রঙের, চোখ বাজ পাখির মতো হলুদ। তিনি এসে চিৎকার করে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই ঝাড়ুর পাশে দাঁড়াও, তাড়াতাড়ি চলে এসো। হ্যারি তার ঝাড়ুটার দিকে তাকালো। ঝাড়ুটি পুরনো এবং তার কিছু শলা বাঁকা হয়ে নড়ে গেছে। মাদাম হুচ এবার নির্দেশ দিলেন, ডান হাত সামনের দিকে ঝাড়ুর ওপরে রাখো। এবার বলো আপ। হ্যারির ঝাড়ুটা তার হাতে লাফিয়ে উঠল। হারমিওনেরটা মাঠের ওপর গড়িয়ে পড়ল। নেভিল এক চুল পরিমাণও নড়াতে পারল না। ওর হাত কাঁপছে, ওর মাথায় ভয়ের ছাপ। মাটি থেকে উপরে উঠতে সে ভয় পাচ্ছে। মাদাম হুচ দেখালেন কিভাবে ঝাড়ুর উপরে চড়তে হয়। তিনি ম্যালফয়কে ধমক দিলেন, তুমি কি সারা জীবনে ভুল করবে? এই কথাটা শুনে হ্যারি ও রন দারুণ খুশি হলো যে ম্যালফয় সবসময় ভুল করেছে। মাদাম হুচ বললেন, আমি বাঁশি বাজাবার সাথে সাথে তোমরা লাফ দেবে, ঝাড়ু সোজা রাখবে, কয়েক ফুট ওঠার পর সামনের দিকে ঝুঁকবে, তারপর নিচের দিকে নেমে আসবে। তোমরা প্রস্তুত হও, আমি এখন বাঁশি বাজাচ্ছি। 3, 2, 1 বলা বাকি। নেভিল আগেই লাফ দিল। মাটি থেকে উপরে ওঠার পর সে ভীষণ নার্ভাস হয়ে পড়ল। সে একটু বেশি উপরে উঠেছে কারণ সে মাটিতে জোরে ধাক্কা দিয়েছিল। মাদাম হুচ চিৎকার করলেন, কাম ব্যাক মাই বয়। কিন্তু নেভিল সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। হ্যারি লক্ষ্য করল যে নেভিলের চেহারা একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। ঝাড়ুর পাশে থেকে সে লম্বা শ্বাস নিচ্ছে। নেভিল যখন মাটিতে পড়ল তখন ধুম করে শব্দ হলো। নেভিলের কবজি ভেঙে গেছে। সে উপর হয়ে একটা ঘাসের স্তূপে শুয়ে পড়ল। তার ঝাড়ু এখনো ঊর্ধ্বমুখী। ঝাড়ুটা নিষিদ্ধ বনের দিকে ছুটে যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে গেল। মাদাম হুচ নেভিলের উপর ঝুঁকে পড়লেন। দুজনেরই মুখ ফ্যাকাশে সাদা। হ্যারি শুনতে পেল মাদাম হুচ বলছেন, কবজি ভেঙে গেছে, কামন বয়, দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। মাদাম হুচ এবার অন্যদের দিকে তাকিয়ে বললেন, আমি ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এর ভেতর তোমরা এক পাও নড়বে না। যার যার ঝাড়ু যেখানে ছিল সেখানে ঠিকমতো রাখবে, আর তা না করলে তোমাদের কুইডিচ খেলার আগেই হগওয়ার্টস ছেড়ে যেতে হবে। নেভিল বললেন, আমার সাথে এসো। নেভিলের দু চোখেই অশ্রু। কবজি চেপে ধরে টলতে টলতে সে আগে চলল। ওরা চলে যাবার সাথে সাথেই ম্যালফয় অট্ট হাসিতে হেসে পড়ল। তোমরা কি এই থলথলে মাংস পিণ্ডটার চেহারা দেখেছ? স্লিদারিন হাউসের অন্যরা নেভিলকে নিয়ে তামাশা শুরু করলো। চুপ করো ম্যালফয়, পার্বতী পাতিল ধমক দিল। লং বটমের জন্য তোমার এত দরদ? স্লিদারিন হাউসের এক কর্কশ চেহারার ছাত্রী প্যাপসি পার্কিনসন বলল। পার্বতী, আমি কখনো ভাবতে পারিনি তুমি ছিচকাঁদুনে শিশুদের এত পছন্দ করো। দেখো, মাটি থেকে একটা জিনিস উঠিয়ে ম্যালফয় বলল, এক ফালতু জিনিস, লং বটমের নানি তাকে এটা পাঠিয়েছে। স্মারকটা সূর্যের আলোতে চকচক করে উঠল। ম্যালফয়, ওটা এদিকে দাও। হ্যারি গম্ভীর কণ্ঠে ম্যালফয়কে বলল। কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য সবাই একেবারে চুপ। ম্যালফয় দুষ্টু হাসি হেসে বলল,
এটা আমি কোথাও রাখবো, সেখান থেকে লং বটমকে নিতে হবে। গাছের ওপর হলে কেমন হয়? ওটা এদিকে দাও। হ্যারি চিৎকার করে উঠল। ম্যালফয় তার ঝাড়ু নিয়ে উঠতে শুরু করলো। মিথ্যে বলেনি, সে ভালো উঠতে পারে। ম্যালফয় একটা ওক গাছের চূড়ায় উঠে হ্যারির উদ্দেশ্যে বলল, এসো, এখান থেকে নিয়ে যাও। হ্যারি তার ঝাড়ুটা হাতে তুলে নিল। না না, হারমিওন চিৎকার করে উঠল। মাদাম হুচ বলে গিয়েছেন আমরা যেন একটুও না নড়ি, তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে। কিন্তু হ্যারি তার কথা শুনল না। মাথায় তার রক্ত চড়েছে। সে তার ঝাড়ুতে চড়ে মাটিতে ধাক্কা দিল, আর সাথে সাথে সে উঠতে লাগলো। বাতাসে তার চুল উঠছে, পোশাক উল্টে যাচ্ছে। তার কাছে খুব অবাকই লাগলো, না শিখে সে কোনো বিদ্যা রপ্ত করতে পারে। তার কাছে ওড়াটা অত্যন্ত সহজ মনে হলো। নিচে মেয়েদের চিৎকার শোনা যাচ্ছে। রনের উল্লাস হ্যারির দৃষ্টি এড়ালো না। হ্যারি তার ঝাড়ু ঘুরিয়ে মধ্য আকাশে ম্যালফয়ের দিকে অগ্রসর হলো। ম্যালফয় স্তম্ভিত হয়ে গেল। এবার দাও, নইলে আমি তোমাকে ঝাড়ু থেকে ফেলে দেব। হ্যারি বলল। এত সহজ? ম্যালফয় বলল, কিন্তু তাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। হ্যারি জানে এখন তাকে কি করতে হবে। দুই হাতে নিচের ঝাড়ু শক্ত করে ধরে হ্যারি বর্ষার মতো তীব্র বেগে ম্যালফয়ের দিকে ছুটল। বিপদ বুঝে ম্যালফয় সরে গেল। নিচে করতালির শব্দ শোনা গেল। হ্যারি বলল, এখানে তো তোমার বন্ধু ক্র্যাব আর গয়েল নেই। ম্যালফয়ের মনেও একই চিন্তা। চেষ্টা করে দেখো নিতে পারো কিনা। এই বলে ম্যালফয় কাছের গোলকটা শূন্যে ছুড়ে দিল। হ্যারি প্রথমে উপরে উঠল, পরে নিচে নামতে লাগলো। সে ঝুঁকে ঝাড়ুর মুখ ঘুরিয়ে দিল। তার ঝাড়ু দ্রুত বেগে নিচে নামতে লাগলো। হ্যারি মাটি থেকে ঠিক 1 ফুট উঁচু থেকে গোলকটা ধরে ফেলল। তার মুঠোর ভেতর কাচের গোলকটা নিয়ে হ্যারি মাটিতে পড়ল। অধ্যাপক ম্যাকগনাগল ছুটে এসে চিৎকার করে বললেন, হ্যারি পটার। ম্যাকগনাগল বললেন, তুমি কোন সাহসে এত উপরে উঠলে? আর একটু হলেই তো ঘাড় ভেঙে যেত। তিনি রাগে কাঁপছিলেন। এটা তার দোষ নয়। চুপ করো মিস পাতিল, অধ্যাপক ম্যাকগনাগল বললেন। কিন্তু ম্যালফয়। আর বলতে হবে না। মিস্টার উইজলি ও পটার আমাকে অনুসরণ করো, অধ্যাপক ম্যাকগনাগল আদেশ দিলেন। হ্যারি দেখল ম্যালফয়, ক্র্যাব ও গয়েল বিজয়ের হাসি হাসছে। হ্যারি বুঝতে পারল এখন সে কঠিন শাস্তির মুখোমুখি। তার মনে ভয় যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য হ্যারি কিছু বলতে চাইল, কিন্তু ম্যাকগনাগল তার কথায় কোনো কান দিলেন না। তিনি হর্ন হর্ন করে সামনে এগিয়ে গেলেন। তার সঙ্গে তাল রাখার জন্য হ্যারিকে রীতিমতো দৌড়তে হলো। হ্যারি ভাবতে লাগলো, তাকে বের করে দেওয়া হলে সে কোন মুখে আবার ডার্সলি পরিবারে ফিরে যাবে। ম্যাকগনাগল দরজা খুলে করিডর ধরে হাঁটতে লাগলেন। হ্যারি উদ্বিগ্ন মনে তাকে অনুসরণ করছে। কোথায় যাচ্ছে তারা? হ্যারি ভাবল তিনি হয়তো অধ্যাপক ডাম্বলডোরের কাছে নিয়ে যাচ্ছেন। হ্যারি হ্যাগ্রিডের কথা ভাবল। হ্যাগ্রিডকেও তো হগওয়ার্টস থেকে বের করে দেওয়া হয়েছিল, তবে তার গেমকিপারের চাকরিটা ছিল। হ্যাগ্রিডের সহকারী হিসাবে তাকে রেখে দেওয়া যেতে পারে। ম্যাকগনাগল একটা ক্লাসরুমের বাইরে দাঁড়ালেন। তিনি দরজা খুলে মুখটা ক্লাসরুমের ভেতরে গলিয়ে বললেন, অধ্যাপক ফ্লিটউইক, আমাকে মাফ করলেন। আমি কি এক মুহূর্তের জন্য উটকে নিতে পারি? উট কেন? হ্যারি অবাক হয়ে ভাবল। উট কি কোনো বেদ, নাকি তা তার উপর প্রয়োগ করা হবে? দেখা গেল উট একজন মানুষ। সে 5th ইয়ারের ছাত্র। সে কিছু না জেনে ক্লাস থেকে বেরিয়ে এলো। ম্যাকগনাগল দুজনকেই বললেন, তোমরা দুজনেই আমার পিছনে পেছনে এসো। তারা করিডোর ধরে হাঁটতে শুরু করলেন। উট কৌতূহলী দৃষ্টি নিয়ে হ্যারির দিকে তাকালো। এখানেই, বলে অধ্যাপক ম্যাকগনাগল তাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে গেলেন। ক্লাসে কেউ ছিল না, কেবল পিভস ব্ল্যাকবোর্ডে বাজে কিছু লিখছিল। পিভস, এখান থেকে যাও, অধ্যাপক ম্যাকগনাগল কড়া নির্দেশ দিলেন। পিভস তার চকটি ফেলে দিল। বেশ জোরে শব্দ হলো। তারপর অভিশাপ দিতে দিতে ক্লাসরুম ত্যাগ করল। অধ্যাপক ম্যাকগনাগল ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে 2 বালকের দিকে তাকালেন। ম্যাকগনাগল হ্যারির দিকে তাকিয়ে বললেন, এই হচ্ছে অলিভার উড। উড, আমি তোমার জন্য একজন পেয়েছি। উডের মুখে ধাঁধা থেকে খুশির রেখা। উড এবার জিজ্ঞেস করল, প্রফেসর, আপনি কি সত্যিই বলছেন? অবশ্যই, অধ্যাপক ম্যাকগনাগল জোর দিয়ে বললেন। ছেলেটা খুবই ভালো, আমি তার মতো আর কাউকে দেখিনি। এবার তিনি হ্যারির দিকে তাকিয়ে জানতে চাইলেন, তুমি কি এই প্রথম ঝাড়ুর উপর উঠলে? হ্যারি নিঃশব্দে মাথা ঝাঁকালো।
হ্যারি ঠিক বুঝে উঠতে পারল না তাকে নিয়ে কি করা হবে। তবে এতটুকু সে বুঝতে পারল যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে না। সে তার পায়ে শক্তি ফিরে পেল। হ্যারি ৫৫ ফুট উপর থেকে নিচে ড্রাইভ দিয়ে একটা জিনিস ধরেছে। ম্যাগনাগল উঠকে বললেন, তার গায়ে একটু আঁচড় লাগেনি। এটা চার্লি উইজলিও করতে পারতো না। উডের কাছে মনে হলো তার স্বপ্ন যেন এখন সফল হতে যাচ্ছে। তার চোখে মুখে আনন্দের ঝিলিক, একই সঙ্গে উত্তেজনা। জিজ্ঞেস করল, হ্যারি, তুমি কি কখনো কুইডিচ খেলা দেখেছ? অধ্যাপক ম্যাগনাগল বাধা দিয়ে বললেন, উড গ্রিফিন্ডর হাউসের অধিনায়ক। তার শারীরিক গঠনও একজন সিকারের মতোই। হ্যারির চারিদিকে হেঁটেও হ্যারির দিকে তাকিয়ে উড এই মন্তব্য করল, হালকা ও গতিসম্পন্ন। প্রফেসর, তাকে একটি সুন্দর ঝাড়ু দিতে হবে। নিম্বাস ২০০০ অথবা ক্লিন সুইপ ৭। আমি অধ্যাপক ডাম্বলডোরের সাথে কথা বলবো। আমরা দেখি প্রথম বর্ষের জন্য নিয়মকানুন কিছু শিথিল করা যায় কিনা। অধ্যাপক ম্যাগনাগল বললেন, গতবারের চেয়ে আমরা ভালো দল চাই। স্লিদারিনদের কাছে গত ম্যাচে হেরে গত কয়েক সপ্তাহ লজ্জায় সেভেরাস স্নেইপের মুখের দিকে তাকাতে পারিনি আমি। অধ্যাপক ম্যাগনাগল হ্যারির দিকে তাকিয়ে বললেন, হ্যারি, আমি শুনতে চাই তুমি এখানে ভালো প্রশিক্ষণ নিচ্ছ। আমি শুনতে চাই তুমি প্রশিক্ষণকালে পরিশ্রম করছো। আর ভিন্ন কিছু শুনলে তোমার শাস্তির ব্যাপারে আমার মত পরিবর্তন করতে পারি। এই বলে তিনি মুচকি হাসলেন। তারপর তিনি বললেন, তোমার বাবা তোমাকে নিয়ে নিশ্চয়ই গর্ব করতেন। তিনি একজন উঁচু মানের কুইডিচ খেলোয়াড় ছিলেন। রন তার স্টিক অ্যান্ড কিডনি পাই অর্ধেক মুখে পড়েছে, কিন্তু সে খেতে ভুলে গেল। সিকার, সে বলল, কিন্তু প্রথম বর্ষের কেউ তো হতে পারে না, কখনোই না। তুমি সবচেয়ে ছোট। এর আগে তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো। মধ্যাহ্ন ভোজের সময় ম্যাকগনাগল সাথে মাঠে যাওয়ার পর থেকে কি কি ঘটেছে এইমাত্র হ্যারি বলে শেষ করেছে। হ্যারি বলল, শতাব্দীর মধ্যে এটাই প্রথম। উড আমাকে তাই বলল। এই খবর শুনে রন এতটাই অবাক ও অভিভূত হলো যে সে হ্যারির দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। হ্যারি রনকে বলল, আগামী সপ্তাহ থেকে আমার প্রশিক্ষণ শুরু হবে। তুমি কাউকে বলো না কিন্তু, কারণ উড চায় না এটা কেউ জানুক। ঠিক এই সময় ফ্রেড আর জর্জ উইসলি হলঘরে প্রবেশ করল। হ্যারিকে দেখে জর্জ নিচু কণ্ঠে বলল, সাবাস, উড আমাদেরকে সব বলেছে। আমরাও এই টিমে আছি। ফ্রেড বলল, এবার আমরা নিশ্চিতভাবে কুইডিচ কাপ জিতব। চার্লি চলে যাবার পর আমরা কখনো এই খেলায় জিততে পারিনি। তবে এবছর আমাদের দল অনেক শক্তিশালী। হ্যারি, তুমি নিশ্চয়ই ভালো খেলবে। তোমার কথা বলতে গিয়ে উড যেন লাফাচ্ছিল। যাই হোক, আমাদের যেতে হবে। স্কুল থেকে বেরোবার জন্য লি জর্ডান একটি নতুন গোপন পথ বের করেছে। ফ্রেড ও জর্জ যাবার পরপরই মালফয়, ক্র্যাব ও গয়েল এসে উপস্থিত হলো। তারা হ্যারিকে বলল, এখানকার খাবার কি শেষ মিস্টার পটার? তুমি কোন ট্রেনে আবার মাগলদের কাছে ফিরে যাচ্ছ? হ্যারি খুব শীতল কণ্ঠে বলল, বেশ সাহস দেখছি তো এখন, মাটিতে ফিরে এসেছো বলে। সাথে তোমার খুদে বন্ধুদেরও দেখছি। উঁচু টেবিলে শিক্ষকরা বসে থাকায় আঙুল বাঁকানো বা ভয় দেখানো ক্র্যাব ও গয়েলের একটু একটু বাড়াবাড়ি ছাড়া আর কিছুই ঘটল না। ম্যালফয় হ্যারিকে বলল, সুযোগ পাওয়া মাত্রই আমি বদলা নেব। তুমি যদি চাও, আজ রাতেই জাদুকরদের মল্লযুদ্ধ হতে পারে। শুধু জাদুদণ্ড, শারীরিক নয়। কি, এই ব্যাপারে কথা বলছো না যে? তুমি কি জাদুকরদের মল্লযুদ্ধ সম্পর্কে কিছুই জানো না? অবশ্যই সে জানে, রন জবাব দিল। আমি ওর হ্যান্ড বা দ্বিতীয় হব। তোমার সাথে কে থাকবে? ম্যালফয় ক্র্যাব ও গোয়েলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। ক্র্যাব, সে বলল, মাঝরাতে, ঠিক আছে? ট্রফি রুমে দেখা হবে। ওটা তালা লাগানো থাকে না। ওরা চলে গেলে হ্যারি রনকে জিজ্ঞেস করলো, জাদুকরদের মল্লযুদ্ধ জিনিসটা কি? আর হ্যান্ড বলতেই বা কি বোঝায়? রন বলল, তুমি যদি মল্লযুদ্ধে মারা যাও তাহলে আমি তোমার দায়িত্ব নিব। যিনি এই দায়িত্বটা নেন তাকেই হ্যান্ড বা দ্বিতীয় বলা হয়। রন আরও বলল, আসল জাদুকর যখন মল্লযুদ্ধে অংশ নেয় তখন তাদের মধ্যে কেউ কেউ মারা যায়। তোমার আর ম্যালফয়ের মধ্যে কেউ এতটা দক্ষ হওনি যে কারো ক্ষতি করে ফেলতে পারবে। আমি নিশ্চিত যে ম্যালফয় ভেবেছিল তুমি তার মল্লযুদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করবে। আমি যদি জাদুদণ্ড ব্যবহার করি আর দেখা গেল কিছুই ঘটেনি, তাহলে কি হবে? হ্যারি জানতে চাইল। তাহলে তুমি তার নাকে জোরে একটা ঘুষি মারবে।
রন বলল, এক্সকিউজ মি। হ্যারি আর রন তাকিয়ে দেখল যে হারমিওনি গ্রেঞ্জার এসেছে। রন মন্তব্য করল, এখানে কেউ শান্তিতে খেতেও পারবে না নাকি? রনের কথায় পাত্তা না দিয়ে হারমিওন হ্যারিকে বলল, আমি তোমার আর ম্যালফয়ের কথা আড়ি পেতে না শুনে পারলাম না। না শুনলেও পারতে, রন বলল। হারমিওন রনের কথার উত্তর না দিয়ে হ্যারিকে বলল, মধ্যরাতে তোমার স্কুলে ঘুরে বেড়ানো ঠিক হবে না। ভেবে দেখো, তুমি যদি ধরা পড়ো, আর ধরা পড়বেই, তাহলে গ্রিফিন্ডর হাউসের পয়েন্ট কাটা যাবে। হ্যারি, মাঝে মাঝে তোমাকে আমার খুব স্বার্থপর মনে হয়। এটা তোমার দেখার বিষয় নয়, হ্যারি মন্তব্য করল। বিদায়, বলে রন বিদায় নিল। নেভিল এখনো হাসপাতালে। সব দিনে একই রকম। হ্যারি ভাবল দিনটি ভালোভাবে শেষ হয়েছে। বলা যাবে না। ডিন ও সিমাস ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো। নেভিল হাসপাতাল থেকে ফিরে আসেনি। হ্যারি বিছানায় জেগে সময় কাটালো। ড্রেসিং গাউন রন আস্তে আস্তে হ্যারির কাছে এসে কানে কানে বলল, রাত 11:30 বাজে, চলো যাওয়া যাক। ড্রেসিং গাউন পরে জাদুদণ্ড হাতে নিয়ে তারা ঘোরানো সিঁড়ি দিয়ে কমন রুমে এসে পৌঁছলো। হঠাৎ সামনের চেয়ার থেকে কে যেন একটা বলে উঠল, হ্যারি, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এসব কাজে যাচ্ছ। হালকা আলোতে হারমিওনি গ্রেঞ্জারকে দেখা গেল। গায়ে গোলাপি রঙের গাউন। রন চিৎকার করে উঠল, তুমি এখানে? যাও, শুতে যাও। হারমিওন বলল, আমি তোমার ভাই পার্সিকে আভাস দিয়েছি। সে তো এখানকার প্রিফেক্ট। সে তোমাদের এসব কাজ বন্ধ করবে। কেউ যে কারো কাজে এতটা হস্তক্ষেপ করতে পারে এটা হ্যারি ভাবতেই পারে না। চলে এসো, হ্যারি রনকে বলল। সেই মোটা মহিলার ছবিটি সরিয়ে গর্ত দিয়ে উপরে চলে গেল। হারমিওর হাল ছাড়ার পাত্রী নয়। মোটা মহিলার ছবিটা সরিয়ে সেও রনকে অনুসরণ করলো। হারমিওন ওদের পেছনে পেছনে এসে রুক্ষ কণ্ঠে বলল, গ্রিফিন্ডার হাউসের জন্য কি তোমাদের একটুও দরদ হয় না? তোমরা কি কেবল নিজেদের স্বার্থই দেখবে? আমি চাই না স্লিদারিন হাউস কাপ জিতুক। অধ্যাপক ম্যাগানাগলের কানে গেলে তোমরা সব পয়েন্ট খোয়াবে। এখান থেকে ভাগো। রন হারমিওনিকে ধমক দিল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, হারমিওন বলল। আমি যে তোমাদেরকে সতর্ক করেছি এই ব্যাপারটি মনে রেখো, বিশেষ করে যখন তুমি কাল বিকেলে বাড়িতে ফেরত যাওয়ার জন্য ট্রেনে উঠবে। ওদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে যাবার জন্য হারমিওন মোটা মহিলার প্রতিকৃতির দিকে তাকালো। না, সেখানে কোনো প্রতিকৃতি নেই। মোটা মহিলা রাতে ভ্রমণের জন্য বেরিয়ে গেছে। হারমিওন বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। আমি এখন কি করব? হারমিওন উৎকণ্ঠার সাথে বলল। রন বলল, সেটা তোমার ব্যাপার। আমাদের এক্ষুনি যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আমিও যাব, হারমিওন বলল। না, তুমি আসবে না। রনের দৃঢ় নিষেধাজ্ঞা। হারমিওন বলল, তোমরা কি চাও আমি একা এখানে দাঁড়িয়ে থাকি আর ফিল্চ আমাকে পাকড়াও করুক? যদি আমি আমাদের তিনজনকে একসাথে পান করে, আমি সত্যিটাই বলবো। আমি বলবো আমি তোমাদের থামাবার চেষ্টা করেছিলাম, আর তুমিও আমাকে সমর্থন করতে পারো। চুপ, তোমরা দুজনেই চুপ করো, হ্যারি বলল। আমি যেন কিসের আওয়াজ পাচ্ছি, শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ। মিসেস নরিস? বিস্ময়ের সাথে রন উচ্চারণ করলো। আসলে এটা মিসেস নরিস নয়, নেভিল। সে মেঝেতে ঘুমিয়েছিল। তার কাছে গেলেই সে ঘুম থেকে উঠে পড়ল। হায় ঈশ্বর, তোমরা এখানে! আমি কয়েক ঘন্টা ধরে এখানে আটকে আছি। বিছানায় যাবার নতুন পাসওয়ার্ডটি কিছুতেই মনে করতে পারছি না। তোমাদের স্বর নিচুতে রাখো নেভিল। নতুন পাসওয়ার্ড হলো পিক্সনাউট। তবে এতে যেন কোনো কাজ হবে না, কারণ মোটা মহিলাটি কোথায় যেন গেছে। তোমার হাতের অবস্থা এখন কেমন? হ্যারি জিজ্ঞেস করলো। ভালো, হাত দেখিয়ে নেভিল বলল। মাদাম পমফ্রে 1 মিনিটের ভেতরে সব সারিয়ে দিয়েছেন। ভালো কথা, হ্যারি বলল। নেভিল, আমাদের এক জায়গায় যেতে হবে। তোমার সঙ্গে পরে দেখা হবে। নেভিল বলল, আমাকে তোমরা একা ফেলে যেও না। আমার এখানে একা থাকতে ভালো লাগছে না। রন ঘড়ির দিকে তাকালো, তারপর ক্রুদ্ধভাবে নেভিল ও হারমিওন দুজনের দিকেই তাকালো। রন বলল, তোমাদের দুজনের যে কেউ একজন যদি আমাদের ধরিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। বোগে স্কুইরেল আমাদের যে অভিশাপ শিখিয়েছেন, আমি তোমাদের ওপর সেই অভিশাপ দেব। হারমিওন তার মুখ খুলল। কিভাবে অভিশাপ দিতে হয় এটাই বোধ হয় সে রনকে বলতে যাচ্ছিল।
হ্যারি তাকে ফিসফিস করে চুপ করতে বলল। তারপর সবাইকে নিয়ে সামনে অগ্রসর হলো। তারা করিডোর ধরে এগোতে লাগলো। জানালা দিয়ে চাঁদের আলো আসছে। প্রতি মুহূর্তে হ্যারি আশঙ্কা করছে ফিল্চ অথবা মিসেস নরিসের সাথে দেখা হয়ে যাবে। তার ভাগ্য ভালো, তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়নি। তারা 4 তলায় যাবার সিঁড়িতে এলো। এবার পায়ের আঙুলে ভর দিয়ে কোনো শব্দ না করে তারা আগে চলতে লাগলো। তাদের লক্ষ্য ট্রফি হাউস। ম্যালফয় আর ক্র্যাব তখনও এসে পৌঁছয়নি। ট্রফি হাউসের শোকেজের স্ফটিক স্বচ্ছ কাচের ওপর চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। ট্রফি হাউসের রূপো বা সোনার কাপ, শিল্ড, প্লেট ও মূর্তি অন্ধকারে চকচক করছে। ওরা দেওয়াল ঘেঁষে এগোতে লাগলো, তাদের চোখ দুটি দরজার ওপর। পাছে ম্যালফয় এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এই আশঙ্কায় হ্যারি তার জাদুদণ্ড বের করল। সময় বয়ে চলল, কিন্তু ম্যালফয়ের দেখা নেই। হয়তো এমনও হতে পারে সে ভয় পেয়ে গেছে। একটু পরে পাশের কক্ষে একটা শব্দ শোনা গেল। তারা সতর্ক হলো। হ্যারি যখন তার জাদুদণ্ড ঘোরালো তখন কয়েকটা শব্দ তার কানে ভেসে এলো। না, এটা ম্যালফয়ের কণ্ঠ নয়। এর যে ফিলিপস, তিনি নরিসের সঙ্গে কথা বলছেন। ওরা একটু এগিয়ে দেখল পোশাকের গ্যালারি। দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে নেভিল রনের কোমর জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। নেভিল দেখল ফিল্চ ট্রফি রুমে প্রবেশ করেছেন। হ্যারি আর রন শুনতে পেল ফিল্চ বলছে, তারা কাছাকাছি কোথাও আছে, হয়তো তারা লুকিয়ে। এইদিকে! হ্যারি উল্টো দিকে ছুটল এবং ভীত সন্ত্রস্ত হয়ে তারা একটি লম্বা গ্যালারি নিঃশব্দে পার হতে লাগলো। গ্যালারিতে ছিল অসংখ্য অস্ত্রশস্ত্র। তারা বুঝতে পারল ফিল্চ নেভিলের কাছাকাছি চলে গেছেন। বিভিন্ন ধরনের আওয়াজে দুর্গের সবাই জেগে গেছে। পালাও বলে হ্যারি দৌড় লাগালো। তারা 4 জন নিচের দিকে দৌড়তে লাগলো। মিস্টার ফিল্চ ওদের পেছনে আসছে কিনা পেছন ফিরে সেটা দেখার অবকাশ তাদের নেই। একটা দরজা দিয়ে বেরিয়ে তারা একের পর এক করিডোর পার হলো। দলের নেতৃত্ব দিচ্ছে হ্যারি। তারা কোথায় যাচ্ছে কেউই জানে না। এরপর ওরা দেখতে পেল দেওয়ালে একটা বড় পর্দা এবং ওটা সরেই ওরা পেল একটি গুপ্ত পথ। এই পথ দিয়ে তারা বশীকরণ ক্লাসরুমে এসে পৌঁছলো। তাদের পরিচিত বশীকরণ ক্লাসরুম থেকে ট্রফি রুমের ব্যবধান কয়েক মাইলের। মনে হচ্ছে তারা নাগালের বাইরে চলে এসেছি। শান্ত শ্রান্ত হ্যারি ঠান্ডা দেওয়ালে হেলান দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল। নেভিল কুঁজো হয়ে 2 হাঁটুতে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছিল ও তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল। হারমিওন বলল, আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমাদেরকে খুব দ্রুতই গ্রিফিন্ডর টাওয়ারে ফেরত যেতে হবে। রন শান্ত কণ্ঠে বলল। হারমিওন, তুমি কি এখন বুঝতে পেরেছো যে এটা ম্যালফয়ের চালাকি? সে কখনোই মল্লযুদ্ধ করার জন্য তোমার কাছে আসবে না। যেভাবেই হোক ফিল্চ খবর পেয়েছেন ট্রফি রুমে কেউ আসবে। হয়তো ম্যালফয়ই তাকে সব বলে দিয়েছে। হ্যারি ভাবল হারমিওন একদম ঠিক বলছে, তবে তার কাছে হ্যারি নিজের ভুলের কথা স্বীকার করবে না। চলো যাওয়া যাক। তারা 10 পাও অতিক্রম হয়নি, একটি দরজা খোলার আওয়াজ পেল। দৃশ্য দেখে তারা অবাক। পিপস বেরিয়ে আসছে ক্লাসরুম থেকে।